নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ফের বৈঠক নবান্নে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিবের, এবং এই বৈঠকে থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপাররাও। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই কিন্তু এই টাস্ক ফোর্সের অভিযান এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান চলছে কলকাতা থেকে জেলা বিভিন্ন বাজারে, এবং সে বিষয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আজ ফের বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকে আলোচনা হবে এমনটাই জানা গেছে। এবং বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকেরা। বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপাররাও। আপনাদের জানিয়ে রাখি, রীতিমতো সবজির মূল্য যে বৃদ্ধি হচ্ছে ক্রমাগত, সেই দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতেই বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই দ্রব্যমূল্য রক্ষার ক্ষেত্রে। এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় টাস্ক ফোর্স এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলেন, এবং অবশ্যই দাম নিয়ন্ত্রণের জন্য কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং এবার সেই বিষয় নিয়েই কিন্তু আবারও বৈঠক, এবং সেই বৈঠকে থাকবেন মুখ্য সচিব, বৈঠকে থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকেরা ও জেলা শাসক। উল্টোডাঙ্গা মাঠ বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের হানা। কতটা কমলো শাকসবজির দাম, প্রশ্ন উঠছে সেখানেই। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই এই টাস্ক ফোর্স এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন, এবং অবশ্যই তারপরে দ্রব্যমূল্যের দাম কতটা কমবে সেই বিষয়ে, সেই দিকেই আমাদের নজর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দামে লাগামের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর থেকেই বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা জারি। মঙ্গলবার সকালে আসানসোলে মহকুমা শাসকের নেতৃত্বে বার্নপুরের ডেলি মার্কেটে স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয়। পাইকারি ও খুচরো বাজারে সবজির দামের ফারাক লক্ষ্য করেছেন মহকুমা শাসক নিজেই। যদিও এর আগের থেকে সবজির দাম কিছুটা কমেছে বলে দাবি করেন তিনি। সবজির দাম খানিকটা কমায় হাসি ক্রেতাদের মুখে, যদিও সবজির দাম আরো খানিকটা কমার আশা করছেন ক্রেতারা। মুখ্যমন্ত্রীর নির্দেশের জেরে বারাসতের বাজারে টাস্ক ফোর্স পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে হৃদয়পুর বাজারে পৌঁছন তারা। বাজারে সবজির দাম নিয়ে সন্তুষ্ট নয় টাস্ক ফোর্স। চড়া দামে সবজি বিক্রি হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ জানান ক্রেতারাও। ক্রেতাদের অভিযোগ, চড়া দামে সবজি কিনতে নাভিশ্বাস উঠছে তাদের। বারাসতে মূল বাজারে পাইকারি বেশি দামে সবজি বিক্রির জন্যই ছোট ছোট বাজারে সবজির দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের। আকাশ ছোঁয়া বাজার দরে বেহাল অবস্থা সাধারণ মানুষের। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাজার দর, যা নিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সবজি ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে দাম বৃদ্ধির কারণে বাজারে ক্রেতার সংখ্যাও প্রচুর কম, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। আকাশ ছোঁয়া বাজার দরে বেহাল অবস্থা সাধারণ মানুষের, এবং আমরা যেমনটা দেখেছি যে এবং সেই সবজি মূল্য কমানোর জন্যই কিন্তু টাস্ক ফোর্সের যে হানা, এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরাও কিন্তু কলকাতা থেকে জেলার বিভিন্ন বাজারে বাজারে পৌঁছেছেন বিভিন্ন সময়, এবং যেটা লক্ষ্য যে সবজি মূল্য যেন দ্রুতই হাতের নাগালে আসে, সেই লক্ষ্যেই বিভিন্ন বাজারে এই হানা, এবং যা নিয়ে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। এবং অন্যদিকে ব্যবসায়ীদের যে তারা যেমনটা দাবি করছেন, যে সবজি ব্যবসায়ীরা বলছেন যে এই দাম বৃদ্ধির কারণে কমেছে ক্রেতাদের সংখ্যাও। আসছে পরবর্তী খবরে। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। সাদ্দামের শোয়ার ঘরের খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ মিলেছে গতকালই। সুড়ঙ্গ দিয়ে মিশেছে পাশের খালে। তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই চম্পট দেয় সাদ্দাম? পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আপনাদের জানিয়ে রাখি, গতকালই যে খবর আপনাদের সামনে রেখেছিলাম, এই সাদ্দামের যে বাড়ি, সেই বাড়ির খাটের নিচেই এই সুড়ঙ্গের খোঁজ মেলে এবং সেই সুড়ঙ্গে রয়েছে একটি খাল, যেই খাল জয়নগর পর্যন্ত বিস্তৃত এবং সেখান দিয়ে গোপন আস্তানায় সাদ্দাম যেত, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশের অনুমান তেমনই। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আমরা গতকালই সেই খবর দেখিয়েছিলাম আপনাদের যে এবার সাদ্দামের বাড়ির খাটের তলা থেকেই কিন্তু এই সুড়ঙ্গের খোঁজ মিলেছে, যেখানে একটি খালও রয়েছে। আমরা কথা বলবো, কুলতলি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে কি কি জানা যাচ্ছে, কি কি তথ্য সামনে আসছে? একদমই দেখো, এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে নতুন করে আর কেউ গ্রেপ্তার হয়নি। 26 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং সাদ্দাম এবং সাইরুলের যে স্ত্রী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে যে এর পেছনে আরও কারা, এই 4 জন ছাড়া আরও কারা জড়িত আছে তাদের সন্ধানে পুলিশ অনুমান করছে যে এটা একটা খুব বড় চক্র এবং সেই চক্র যে মূল মাথা, সেই মূল মাথাটাকে সেটা কিন্তু ধরার জন্যে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আমি দাঁড়িয়েছি কিন্তু আমার পেছনে যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু সাদ্দাম সর্দারের বাড়ি এবং এই বাড়িতেই গতকালই কিন্তু পুলিশকে গুলি চালিয়েছিল সাদ্দামের ভাই শাহরুল এবং সেই গুলি চালানোর পরে আমি একটু দেখানোর চেষ্টা করব যে সেই এই যে বাড়ি, এই বাড়িতে গুলি চালানোর পরে কিন্তু এই বাড়ির পিছন এবং এই বাড়ির পিছনের থেকে এই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু যে সাদ্দাম যে পালিয়েছে এমনটা অনুমান করছে পুলিশ। কিন্তু এই যে খাল, এই খাল কিন্তু সুদূর তোমার এতে মাদন নদীতে গিয়ে মিশেছে। এছাড়াও যেটা আমি যদি দেখাতে বলবো যে এই খালের সামনে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় কিন্তু বাঁধা থাকতো ডিঙি এবং এই ডিঙি কিন্তু যে গতকালের পর থেকে দেখা যাচ্ছে না। পুলিশের প্রাথমিক অনুমান যে এই ডিঙি করেই কিন্তু পালিয়েছে সাদ্দাম। একদমই প্রিয়গোপাল, সেক্ষেত্রে অবশ্যই এই প্রশ্ন সামনে আসছে কিন্তু যে এতদিন পর্যন্ত এই সুড়ঙ্গের খোঁজ কেন পেল না পুলিশ, সেই প্রসঙ্গে কি জানা যাচ্ছে? একদমই, যেটা তোমাকে প্রথমে বলে রাখি যে এই সুড়ঙ্গের কিন্তু খোঁজ ছিল পুলিশের কাছে, পুরো ইনফরমেশন না থাকলেও অল্প বিস্তর ইনফরমেশন ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু গতকাল যখন যে মানে বাড়িতে তল্লাশি চালানোর সময় যে সুড়ঙ্গ কোথায় ছিল সেটা কিন্তু জানা ছিল না, কিন্তু তল্লাশি চালানোর সময় হঠাৎই খাটের তলা থেকে এই সুড়ঙ্গের খোঁজ মেলে এবং সেই সুড়ঙ্গ দিয়ে গিয়ে দেখা যায় যে পেছনে যে খাল, সেই খালের মিশেছে সেই সুড়ঙ্গ এবং সেই খাল কানেক্ট হয়েছে মাদনা নদীতে। তারপর থেকেই পুলিশ কিন্তু এটাই অনুমান করেন যে প্রায় যে শহীদুলকে ধরতে আসা, শহীদুলকে বাড়িতে, সাদ্দামকে বাড়িতে পাওয়া যেত না, সেই সাদ্দাম কিন্তু এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু পালাতো, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমানে জানা যাচ্ছে। প্রিয়গোপাল, এ বিষয়ে এলাকাবাসী তাদের কি প্রতিক্রিয়া? একদমই দেখো, এলাকাবাসী এখানে সাদ্দামের সঙ্গে কিন্তু সাদ্দাম শুধু সোনার ব্যবসা ছাড়াও কিন্তু কালো টাকার সঙ্গে, মানে জাল টাকার সঙ্গে জড়িত ছিল, কিন্তু এর সঙ্গে এলাকার বহু মানুষ কিন্তু জড়িত ছিল। ইতিমধ্যেই কিন্তু গতকাল যখন পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করতে আসে তখন কিন্তু এলাকাবাসীরাও কিন্তু পুলিশকে বাধা দেয়, কারণ সাদ্দাম ছিল তাদের উপার্জনের মূল মাথা। এই কারণেই কিন্তু এই এলাকাবাসীরা যারা আছে, তারা কিছু এলাকাবাসী কিন্তু এই যে জাল টাকা বা সোনা পাচারকারীর সঙ্গে জড়িত ছিল, এই জন্য এলাকাবাসীরা এখনো পর্যন্ত কিন্তু কিছু মুখ খোলেনি। পুরো এলাকা এখনো থমথমে, কিন্তু সাদ্দামের বাড়ি যেখানে আশপাশে কিন্তু পুরো মাঠ, তারপরে কয়েকটা বাড়ি আছে। সুতরাং সাদ্দাম যেখানে জায়গাটা নির্ধারণ করেছিল একদম নির্জন জায়গা, যাতে আশপাশে কোনো বসতি না থাকে, যাতে সে এখান থেকে যে অপকর্মগুলো একদম নির্দ্বিধায় চালাতে পারে, এমনটাই পুলিশ মারফত খবর আমরা পেয়েছি। একদমই ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল। আমাদের সঙ্গে কুলতলি থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। কুলতলিতে সাদ্দামের সাম্রাজ্য, নকল সোনা ও মূর্তি পাচারের অভিযোগ। কারবারের মূল মাথা ছাকেত বোটোর অধীনে সাম্রাজ্য চালায় সাদ্দাম ও শৈরুল। কুলতলিতে ডেকে এনে নকল সোনা বিক্রির অভিযোগ। সুড়ঙ্গ দিয়েই পালান সাদ্দাম শৈরুল, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। সাদ্দাম, শৈরুল ও দুই মাথার খোঁজে পুলিশ। সুড়ঙ্গে তল্লাশি পুলিশের। সুড়ঙ্গের ভিতরে ভারী বস্তু থাকার সম্ভাবনা। এর আগেও গ্রেপ্তার হয় সাদ্দাম। ইতিমধ্যে 26 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
সাদ্দামের সঙ্গে কোনো সম্পর্ক নেই তৃণমূলের, পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে, যারা দোষী সবাই শাস্তি পাবে, এমনই মন্তব্য করেছেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল। আর ঠিক এই সমস্ত বিষয়েই আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায় তিনি একটি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালাবেরিয়া পায়তারহাট, যে সাদ্দাম সর্দারের বাড়ির পিছনে যে গুহা, সেই সুড়ঙ্গ দিয়ে যে বেরিয়ে পালাতো। আমি ক্যামেরাসনকে দেখাতে বলবো, এই সেই সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে পালাতো, এবং সুড়ঙ্গের নিচ কিন্তু রয়েছে পুরো কংক্রিট। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। আমি এই পাশাপাশি আপনাদের জানাবো, কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল যেমনটা জানিয়েছেন যে এর সঙ্গে সাদ্দামের সঙ্গে কোনো সম্পর্ক নেই তৃণমূলের, তিনি ঠিক কি বলেছেন শুনুন। আইনগতভাবে দেখছে বিষয়টা, আইনের পথে চলবে এবং যারা এগুলো করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর অনেকে বিরোধীরা বলেছে নাকি শাসক দল জড়িত আছে, কীভাবে দেখছেন এটা? দেখুন, বিরোধীরা অনেক কথা বলবে, কিন্তু একটা কথা বলবো যে যারা আমাদের সরকারে তো পুলিশ প্রশাসন এগুলো ধরছে, এবং বিশেষ করে যারা এই সঙ্গে জড়িত আছে, আমরা আইনকে বা পুলিশ প্রশাসনকে বলেছি ফ্রি হ্যান্ডে তাদেরকে ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। সাদ্দামের সঙ্গে কি অঞ্চল সভাপতি ইয়েমেনের কোনো কি সম্পর্ক রয়েছে, মানে ওর সঙ্গে কি গোপন আতাত রয়েছে, এটা কি আপনি মানবেন? না, এরকম কারোর সঙ্গে কোনো আপনি কি চাইছেন যে অবিলম্বে সাদ্দাম ধরা? হ্যাঁ, পুলিশ অ্যাকশন নিচ্ছে, আরও অ্যাকশন হবে। যারা এগুলো করে বেড়াচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার, এবং পুলিশ আরও অ্যাকশন নিয়ে আইনগত ব্যবস্থা নেবে। সাদ্দামের কি কোনো তৃণমূলের কোনো যোগ রয়েছে? না, বিভিন্ন লোক। আর ঠিক এই ঘটনা নিয়েই বিরোধীদের কি প্রতিক্রিয়া, এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাই বা কি জানাচ্ছেন শোনাবো পরপর। কিছুই জানে না, পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে, তখন পুলিশ দেখেও দেখে না। আর সুড়ঙ্গটা খাল জয়নগর পর্যন্ত গেছে, আপনারা পুলিশ যদি খবর নিয়ে দেখায় হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে কালীঘাট আর ক্যামাক্সটিক পর্যন্ত গেছে। তো ভাগ খাওয়ার লড়াই, তো ভাগ দিয়েই তো এত বড় হয়েছে। এটাই তো এগিয়ে বাংলার মডেল, এটাই তো নতুন। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। ভারত পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। কালীঘাটের আদিগঙ্গার ধারের 35টা প্লটে হাত থেকে হয়েছিল, পুলিশ জানতো না? সারা পশ্চিমবাংলার সবাই জানে, পুলিশ জানতো না? কিন্তু পুলিশকে জেনেও চুপ করে থাকতে হবে। বাড়ির নিচে সুড়ঙ্গ পাওয়া গেছে, নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে নিশ্চিত করে শাস্তি দেবে। কিন্তু সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়বে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য এখনো সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একই সুরে কথা বলে তৃণমূলকে আক্রমণ করার চেষ্টা করছে। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করলো রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ সামনে এসেছে। স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। তার পাশাপাশি স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব, এই বিষয়টিও কথা বলা হয়েছে সেই রিপোর্টে, এবং ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদেই এই দুর্ঘটনা। পাশাপাশি বলা হয়েছে মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকিটকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা ও দক্ষ ভাব যথেষ্ট ধরা পড়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে রেল সুরক্ষা কমিশনের এই রিপোর্টে। আপনাদের জানিয়ে রাখি, গত 17 জুন এই
দুর্ঘটনা ঘটেছিল এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই রেল সুরক্ষা কমিশনের যে প্রাথমিক রিপোর্ট, সেখানে ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? একেবারে রেল বোর্ডের কাছে সিসিআরএসের তরফ থেকে যে রিপোর্ট জমা পড়েছে তাতে পরিষ্কার এই বিষয়টি উঠে আসছে যে শুধুমাত্র চালকের গাফিলতি নয়, সম্পূর্ণ রেল যে পরিচালন ব্যবস্থা তার গাফিলতির জেরেই এই দুর্ঘটনা। সেক্ষেত্রে একাধিক জায়গায় স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে পড়ে, তার জেরেই যে ম্যানুয়ালি যে প্রসেসের মাধ্যমে রেল চলাচল স্বাভাবিক রাখা যায় সেই স্বাভাবিক প্রক্রিয়া চালাতে স্টেশন মাস্টার এবং যিনি ট্রেন ম্যানেজার তাদের মধ্যে যে সমন্বয়ের অভাব তা দেখা গেছে। এছাড়াও অভিজ্ঞতার অভাব, কারণ এই ধরনের স্বয়ংক্রিয় যে সিগন্যালিং ব্যবস্থা তা নষ্ট হয়ে গেলে বা তা বিঘ্ন ঘটলে কিভাবে রেল চলাচল করতে হয়, তার কি নিয়মবিধি সেই নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে সংশয় তৈরি হয়েছিল। এবং সম্পূর্ণভাবে বলা যায় যে মেমো হাতে এসেছিল আমাদের সিদ্দিন দুর্ঘটনার পর, যে ইতিমধ্যেই স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার ফলে যে ম্যানুয়াল সিগন্যালের জন্য যে চিরকুট দেওয়া হয়েছিল তাতে ঠিক করে স্টেশন মাস্টার ট্রেন যে ম্যানেজার গুডস ট্রেনের তার সিগনেচার নিতে পারেননি, সেই তথ্য উঠে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে যিনি ট্রেন ম্যানেজার এবং যিনি মালগাড়ির চালক, এই দুজনের মধ্যে যে মাধ্যম যোগাযোগের ওয়াকিটকি, সেই ওয়াকিটকিও ছিল না বলেই জানাচ্ছে সিসিআরএস এর রিপোর্ট। সেক্ষেত্রে বারবার করে যে দায়ভার রেল চাপাচ্ছিল যে মালগাড়ির চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা, সেই বিষয়টি কিন্তু একেবারেই সত্য নয়। এছাড়াও যে পরিচালন ব্যবস্থার মধ্যেই যে গলদ রয়েছে, সেই গলদ কিন্তু সুস্পষ্ট এই প্রাথমিক রিপোর্ট থেকে। কারণ মালগাড়ির চালক যিনি সামনে রয়েছেন এবং পেছনে ট্রেন ম্যানেজার রয়েছেন, তিনি যদি তার কাছে বার্তা না পৌঁছান যে স্টেশন মাস্টার চিরকুট দিয়েছেন যে সামনের সিগন্যাল বিকল হয়ে রয়েছে, তাকে নির্ধারিত গতিতে চালাতে হবে ট্রেন, সেই বিষয়টা যদি তার কাছে সুস্পষ্ট না থাকে তাহলে তিনি কিভাবে বুঝবেন যে এই প্রক্রিয়ায় তাকে ট্রেন চলাচল করতে হবে। অর্থাৎ সংযোগ বা সমন্বয়ের যে অভাব, তার জেরেই এই দুর্ঘটনা। এবং সেক্ষেত্রে অটোমেটিক যে সিগন্যাল ব্যবস্থা সেটি বিকল হয়ে গেলে পরে কিভাবে ট্রেন চলাচল করতে হয় তাই নিয়ে কোনো সুস্পষ্ট গাইডলাইন তাদের কাছে ছিল না বলেই মনে করা হচ্ছে, এবং যার জেরে এতগুলো মানুষের জীবনহানি ঘটেছে এই দুর্ঘটনা থেকে। একদমই ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। রেলের পক্ষ থেকে প্রথম থেকেই একটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করে তাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না, একটানা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, কখনো কখনো টানা 4 দিন 5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজার্সের পরিপন্থী। এবং রেলের তো নিয়োগটা শূন্যে নেমে এসছে। এই ভারতবর্ষের লাইফ লাইন হচ্ছে ভারতীয় রেল, সেইখানে নিয়োগ শূন্যে নামিয়ে দিয়ে সবচেয়ে বেশি আপোষ করা হয়েছে সাধারণ যাত্রীদের সেফটি নিরাপত্তায়, মুখে ঢক্কা নিলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে এই রিপোর্ট আজকে সামনে এসেছে, সেই রিপোর্ট আসলে সেই ঘটনাকেই রুখতে দিয়েছে। যে সেফটি মেকানিজমের প্রয়োজন এবং সেটাকে তদারকি করতে গেলে যে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো কিছুই নেই। মানুষকে ঈশ্বরের দোয়ায় ছেড়ে দেওয়া হয়েছে এবং এই দোয়ায় ছেড়ে দেওয়ার মধ্যে মানুষকে সুরক্ষা দেওয়ার মতন যে রেলের যে দরকার, সেই রেলের যে পরিকাঠামো প্রয়োজন, সেগুলো একটাও নেই। তার কারণ আপনি দেখবেন ট্রেনের অ্যাক্সিডেন্ট 23% বৃদ্ধি পেয়েছে এবং ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার দিনের পর দিন কমছে এবং সাধারণ মানুষের ওপরে যে প্রত্যেক দিন ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে, এগুলো মোদিজিকে জবাব দিতে হবে পার্লামেন্টে। এবং এই যে দফা রফার অবস্থা আজকে রেলের পুরো ব্যবস্থাটা, এর জন্য দায়ী হচ্ছে এই মোদী সরকার এবং এই বিজেপি পার্টি। আজকের রিপোর্টে দেখা যাচ্ছে সেদিন ওরা যা বলেছিল, ওরা মিথ্যে কথা বলেছিল, দোষটা ছিল রেলের পরিচালনা ব্যবস্থার। কিন্তু আমরা বলছি দোষটা খালি রেলের পরিচালন ব্যবস্থার নয়, দোষটা আমাদের দেশের পরিচালন ব্যবস্থার। দেশ যারা পরিচালনা করছে তারা ব্যর্থ, তারা অযোগ্য, সেই কারণে রেল পরিচালনার ক্ষেত্রেও সেই অযোগ্যতা ব্যর্থতা ছায়া এসে পড়ছে। এবং অশ্বিনী বৈষ্ণবের মতো একজন অপদার্থ রেলমন্ত্রী যখন এর আগে ছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের ওই দুর্ঘটনার পরে গোটা দেশ যখন প্রশ্ন করতে প্রস্তুত হচ্ছিল যে কেন সিগন্যালিং ব্যবস্থা ফেল করলো, কেন রেলে একের পর এক শূন্য পদ, যাত্রী নিরাপত্তার দিকে কোনো
খেয়াল নেই। 3 রাত 4 রাত 5 রাত 6 রাত জাগিয়ে রেখে মানুষকে দিয়ে রেল চালানো হচ্ছে, তাদেরকে দিয়ে জোর করে ডিউটি করানো হচ্ছে, যার ফলে এরকম প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট ঘটছে। তখন বিজেপির আইটি সেলকে আমরা দেখেছিলাম এই যাবতীয় প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য, পাশ কাটিয়ে দেওয়ার জন্য ওরা একটা ট্রেন্ড শুরু করলো ফেসবুকে, টুইটারে, কি না দেখো আইআইটি বা শিক্ষিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিরকম দুর্ঘটনাস্থলে এসে চেয়ার পেতে বসে আছেন, যেন উনি চেয়ার পেতে বসে আমাদের বাপপুত্র পুলিশকে উদ্ধার করে দিয়েছিলেন। দেখুন, বিষয় হচ্ছে বিরোধীদের কাজই হচ্ছে যে তারা কোনো সঠিক পরামর্শ দেওয়া নয়, সঠিক কোনো পদক্ষেপ নয়, শুধু সর্বক্ষেত্রে রাজনীতি করা। তো রাজনীতি করা যাদের নেশা এবং পেশা, তাদের দ্বারা কোনো গঠনমূলক কাজ হতে পারে না। অতএব এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে, যার জন্য কোচ থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে, বিভিন্ন তার থেকে শুরু করে যত রকমের ব্যবস্থা আছে সমস্ত ধীরে ধীরে করতে শুরু করেছে। আর সেটা যদি বিরোধীরা চোখে দেখতে না পায়, তাহলে আমি মনে করি তারা অন্ধ ছাড়া আর কিচ্ছু নয়, তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছে না। নজর রাখবো পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টে পিছল এসএসসি নিয়োগ মামলার শুনানি। 3 সপ্তাহ পর মামলার শুনানি। 4 আইনজীবীকে দায়িত্ব দেওয়া হলো সব পক্ষের হলফনামা নিয়ে একটি রিপোর্ট তৈরির। 5 থেকে 7 পাতার মধ্যে রিপোর্ট তৈরির নির্দেশ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই সিদ্ধান্ত হয়। 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকবে। চাকরি বাতিল মামলার শুনানির দিকে তাকিয়ে রাজ্য সরকার, শাসক ও বিরোধী দল থেকে শুরু করে গোটা শিক্ষামহল। আজকে রায় তো হয়নি, আজকে বলতে পারেন আপনি একটা নির্দেশ হয়েছে, সেই নির্দেশে বলেছেন যে কারা কারা এই সাবমিশন রাখবেন এবং হেডগুলো ভেঙে দিয়েছেন। যেমন যারা রিট পিটিশনার অর্থাৎ আমরা, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিআই, যারা অ্যাফেক্টেড পার্টি তাদের এদের কাউন্সিলরা তারা পরবর্তী দিনে সাবমিশন করবেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল 2 সপ্তাহ সময় দিয়েছেন। যে এসএলপিগুলো ফাইল হয়েছে তার এগেনস্টে যদি আমাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমরা এফিডেভিট আকারে সেগুলো জমা দেব। আজকে রায় তো হয়নি, আজকে বলতে পারেন আরো একটা বিরতি ফিরছে। বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। সোনারপুরেও সালিশি সভা ডেকে অত্যাচারের অভিযোগ। মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। অন্যের জমি হাতিয়ে বাড়ি বানানোর অভিযোগ। জামাল উদ্দিনের বিরুদ্ধে পুলিশের ভয় দেখিয়ে এলাকায় দাদাগিরির অভিযোগ সামনে আসছে। অভিযুক্ত জামাল উদ্দিন তৃণমূলের কেউ নন, তার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এমনটাই দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, বাড়িতে সালিশি সভা ডেকে মহিলাকে পায়ে শেকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ এই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের মহিলা। সেই নির্যাতিতা যে অভিযোগ করেছেন যে তাকে সালিশি সভার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তাকে পায়ে শেকল বেঁধে তাকে বেধড়ক মারধর করে। সে প্রতিবাদ করায় তাকে আরও মারধর করা হয়। শুধু মহিলাদেরকে মারধরই নয়, পাশাপাশি এলাকায় বিঘের পর বিঘে জমি জোর করে ছিনিয়ে নেওয়ারও অভিযোগ এলাকার এই তৃণমূল কর্মী যে রয়েছেন জামাল উদ্দিন সর্দার, তার বিরুদ্ধে। সে এই জমি হাতিয়ে নিয়ে সে একটি প্রাসাদতম বাড়ি তৈরি করেছেন সেই এলাকায়। এই জমি নিয়ে সেই অভিযোগই করছেন এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় গত 8ই জুলাই একটি অভিযোগ দায়ের করে সোনারপুর থানায় সেই নির্যাতিতা এবং নির্যাতিতা পরিবার। কিন্তু তারপরেও আজ 16 তারিখ, দীর্ঘ 8 দিন কেটে গেল, এখনো পর্যন্ত কোনো তদন্ত শুরু করেনি পুলিশ।
পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যখনই তদন্ত শুরু করার প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই, তবে যে এই ইতিমধ্যেই যে পরিবারের লোকজন বেশ কিছুদিন আগে পুলিশ সুপারের দ্বারস্থ হয়, পুলিশ সুপারের কাছ থেকে আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সোনারপুর থানায়, তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই ঘটনায় আজ সোনারপুর থানায় আসে বিজেপি নেতৃত্ব এবং পরিবারদের সাথেও দেখা করেন। সেখানে এসে যে আধিকারিক রয়েছে সোনারপুর থানার আধিকারিক, তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কারণে গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয় নিয়ে কথা বলার পরে যে বিজেপি নেতৃত্ব যিনি অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তবে এলাকায় একটা থমথমে পরিবেশ রয়েছে, একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, এক প্রকার বলা যায় সন্দেশখালীর ছায়া এক প্রকার পড়ল সোনারপুরে। ধন্যবাদ তোমায় সুখদেব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে। আর এবার নজর রাখবো ইসলামপুরের দিকে। ইসলামপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার এক ধৃত অনিকেত সরকার। রবিবার খুন হন তৃণমূল নেতা বাপি রায় এবং সেই ঘটনার জেরেই এবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অনিকেত রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এই ঘটনায়? দেখো, নিহত বাপি রায়ের দিদি রেণুকা রায় বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায়। বিধাননগর থেকে অভিযুক্ত অনিকেতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক জামিন অযোগ্য মামলা ধারায় মামলা রুজু করে ইসলামপুর থানা ইসলামপুর আদালতে তোলে পুলিশ। 14 দিনের রিমান্ড চেয়েছিল, তার মধ্যে 10 দিনের রিমান্ড কিন্তু পুলিশ পেয়েছে এবং পুলিশের হেফাজতে এই 10 দিনের তাকে জেরা করে এর সাথে আর কারা কারা যুক্ত সেই নিয়ে কিন্তু তদন্ত করবে ইসলামপুরের পুলিশ। এবার অভিযুক্তের সাথে বাপি রায়ের দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং এই টাকা পয়সার লেনদেনও ছিল বলে জানিয়েছেন এই সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। তৃণমূল যুব সভাপতিকে চর তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই ঘটনা অভিযোগ সামনে আসছে। চরের ভিডিও ভাইরাল। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সুনন্দার বিরুদ্ধে বিরোধী গোষ্ঠীর বলে দাবি করা হয়েছে। তৃণমূল যুব সভাপতিকে চর তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের। সেই ভিডিও যদিও তার সত্যতা যাচাই করে কলকাতা টিভি। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল যুব এবার চর তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের 18 নম্বর ওয়ার্ডের এই ঘটনা এবং সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের এই চরের ভিডিও ভাইরাল হচ্ছে ইতিমধ্যেই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি জানা যাচ্ছে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বে তাদের কি বক্তব্য? দেখো, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি এবং সব থেকে বড় কথা যেটা আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পেরেছি যে এই ঘটনা মানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কানে ইতিমধ্যে পৌঁছেছে এবং এই মানে প্রকাশ্যে এই ধরনের ঘটনার জেরে তারা যথেষ্টই বিব্রত এবং খুব মানে ভেতরের খবর যে অতি দ্রুত এই দুজনকেই ডেকে পাঠানো হবে এবং কিসের পরিপ্রেক্ষিতে কি ঘটনার সূত্রে এই ধরনের একটা প্রকাশ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটলো এটা জানতে চাওয়া হবে
পাশাপাশি ডিসিপ্লিনারি কমিটি যদি মনে করে যে এই কারুর এখানে দোষ রয়েছে এবং এটা অনুচিত কাজ করা হয়েছে, তাহলে ডিসিপ্লিনারি কমিটি তার নির্দিষ্ট নিয়ম অনুসারে বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দ সরকার এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কেদার সরকার দুজনেই কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় পরস্পর বিরোধী কাজে দীর্ঘদিনে রয়েছে এবং একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য না হওয়া এবং একে অপরের বিরুদ্ধাচরণ করা বিরোধী গোষ্ঠী হিসাবে চিহ্নিত হয়েছে। মানুষেরও কিন্তু এই পুরো বিষয়টা জানে, তাই সেখানে তোলাবাজির মতো শব্দ ব্যবহার না করলেও কিন্তু বিভিন্ন বিষয়তে নাক গলানো, সেখান থেকে কোনো উৎকোচ বা কোনো কিছু নেওয়ার বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা এবং এই বিষয়টা একটু আজকের একদিনের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে এবং সেইটাই কিন্তু বাড়তে আজকে সেটা প্রকাশ্য রাস্তায় নেমে এসেছে, যেখানে দাঁড়িয়ে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে দেখা গেছে এই সুনন্দা সরকারকে প্রকাশ্যে তৃণমূল যুব সভাপতির সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছে। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং সিপিআইএম নেতার তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তাঁদের কি প্রতিক্রিয়া শুনুন। পুরো বিষয়টাই হচ্ছে নিষিদ্ধ পল্লীর টাকা নিয়ে মারপিট। হ্যাঁ, যে মানুষরা ওখানে দেহ ব্যবসা করতে আসে এরা তার থেকে এত নিকৃষ্ট যে ওরা তাদের থেকে টাকা নেয়, আর সেই টাকার ভাগ বটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে। আর কি বলবো, এ বলছে ওকে তোলাবাজ, ও বলছে ওকে তোলাবাজ। তার মানে তোলাবাজ যে এরা কেউ না কেউ, এতে তো কোনো ভুল নাই, এতে তো কোনো ভুল নেই। হ্যাঁ, আপনারা ভাবতে পারছেন একজন কাউন্সিলর প্রকাশ্য দিবালোকে একটা দলের কর্মীকে এইভাবে মারছে, আবার থানা ঘেরাও করছে নাকি শুনেছি। কি বলবে থানা ঘেরাওতে? যে মার খেয়েছে বললো মারলো কারা? তৃণমূল। হ্যাঁ, মার খেলো কারা? তৃণমূল। থানা ঘেরাও করবে কারা? তৃণমূল। পুলিশগুলোর কথা ভাবলে খুব কষ্ট হয়। সাথে সরকারি পরিষেবাগুলোর থেকে কাটমানি খাওয়ার যে ব্যবস্থা করে রেখেছেন, একটা না একটা সময় তো আসবেই যখন কাউন্সিলরের সঙ্গে এলাকার যুব সভাপতি, এলাকার ছাত্র সভাপতি, এলাকার মহিলা সভানেত্রী, এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি তাদের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব হবে। সুতরাং এই দ্বন্দ্বটা তৃণমূলের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিন্যাসের বিকাশের দ্বন্দ্ব এবং এ দ্বন্দ্বটা স্বাভাবিক দ্বন্দ্ব। এই মুহূর্তে সুনন্দা সরকার তিনি বেশি আনন্দে আছেন, বেশি ভাগ পাচ্ছেন, ভারীদার পছন্দ করছেন না পশ্চিমবঙ্গ সরকারের মতোই, এবং তার সেই আনন্দে যে যুব সভাপতি ভাগ বসাতে গেছেন তিনি 2-4টে চড়চাপড় খাবেন, চাইলে একটু পালিশও হতে পারেন, আশ্চর্যের কিছু নেই। আপনারা দেখছেন যে ভাইরাল ভিডিও এবং সেই ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি কলকাতা টিভি, এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে এবার তৃণমূল যুব সভাপতিকে চর মারার ঘটনা, এবং চর মেরেছেন তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। 18 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, তৃণমূল যুব সভাপতিকে চর মারার ঘটনা এবং চর তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের। নজর রাখবো পরবর্তী খবরে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলা, জ্যোতিপ্রিয়র শারীরিক পরিস্থিতি নিয়ে জেল সুপারের কাছে রিপোর্ট তলব বিচারপতি শুভ্রা ঘোষের। 2রা অগস্ট রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে, এমনটাই বলা হয়েছে সেখানে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলা এবং সে বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে জেল সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
আগামী 2রা অগস্ট রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে এবার জেল সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী 2রা অগস্ট রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বিচারপতি শুভ্রা ঘোষ তিনি ঠিক কি বলেছেন? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয়ে এসএসকেএম এ পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে প্রেসিডেন্সি জেলের সুপারকে, এমনটাই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী আদালতে সওয়াল করতে গিয়ে বলেন যে তিনি আদালতের কাছে জামিন প্রার্থনা করছেন না, তিনি অন্তর্বর্তী জামিনের প্রার্থনা করছেন। তার কারণ হচ্ছে তিনি চান তার যে শারীরিক অবস্থা, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা দিন দিন অবনতি ঘটছে এবং সেখানে তার অবিলম্বে তার উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। উপযুক্ত চিকিৎসা না হলে তার শারীরিক সংশয় হতে পারে। সেই কারণের জন্যই বিচারপতির কাছে তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন। যদিও বিচারপতি বলেন যে আদালতে যে রিপোর্ট জমা পড়েছে তা এপ্রিল মাসের রিপোর্ট, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থা কি অবস্থায় রয়েছে তা জানার জন্য একটি সম্প্রতি যে মেডিকেল রিপোর্টের প্রয়োজন। সেই কারণে বিচারপতি শুভ্রা ঘোষ প্রেসিডেন্সি সুপারের কাছে মেডিকেল রিপোর্ট তলব করেছেন। তলব করে আগামী 2রা আগস্টের মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই জ্যোতিপ্রিয় মল্লিকের অন্তর্বর্তীকালীন জামিন মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি শুভ্রা ঘোষ। ধন্যবাদ পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। চারদিকে এখন সময় আরো একটা বিরতি। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত 5 সেনা জওয়ান। জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি। এক্স হ্যান্ডেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রাহুল গান্ধীর। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন কংগ্রেস নেতার। বিজেপির ভুল নীতির কারণেই এই ঘটনা, এমনটাই দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। কি জানিয়েছেন শুনুন। ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। এবারে আসি, আমরা গত 6 মাস থেকে 1 বছর ধরে যা দেখতে পাচ্ছি যে টেররিস্টরা মেইনলি এরা হচ্ছে পাকিস্তানি ব্যাকড এসএসজি, মানে পাকিস্তানের রিটায়ার্ড যারা কমান্ডো, তাদের দিয়ে এদের তৈরি করা হয়েছে উইথ সফিস্টিকেটেড আর্মস, ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট, ওয়ার ইকুইপমেন্ট। তার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা না বলে আমি পারছি না। আগে এদের যে রেডিও সেট ছিল যার থ্রু দিয়ে এরা কমিউনিকেট করতো, সেই রেডিও সেটগুলোর কমিউনিকেশন আমরা ইন্টারসেপ্ট করতে পারতাম, যার ফলে আমরা বুঝতে পারতাম এরা কোথা দিয়ে ইনফিলট্রেট করছে, কোথায় যাবে, কি তাদের উদ্দেশ্য। কিন্তু অফ লেট এরা এক ধরনের রেডিও সেট ব্যবহার করছে যেটা ইন্টারসেপ্ট প্রুফ, মানে সেই রেডিও সেটগুলোর কমিউনিকেশনকে ইন্টারসেপ্ট করা যাবে না। এটা একটা হাইলি সফিস্টিকেটেড রেডিও ইকুইপমেন্ট যা পাকিস্তান আর্মি বাইরের থেকে প্রকিওর করেছে। এবারে আসি, আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রথমে রিয়াসি, সেখানে টুরিস্টদের বাসের উপরে টেররিস্ট আক্রমণ করলো। তারপর ডোডাতে, তারপর তারা চলে এলো কাঠুয়াতে, তারপর তারা চলে এলো সাম্বা এরিয়াতে, তারপর আবার তারা ফিরে গেল ডোডাতে। তা এই যে টেররিস্টদের যে অ্যাক্টিভিটিস গুলো তারা এক্সটেন্ড করেছে।
আর ঠিক এই ঘটনা নিয়েই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যেমনটা দাবি করেছেন যে বিজেপির ভুল নীতি এর জন্য দায়ী। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম, ফোন লাইনে যোগাযোগ করেছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় রাহুল গান্ধীর বিবৃতি বেরোবে, 3 দিন ধরে রাহুল গান্ধীর বিবৃতি পাকিস্তানের সংবাদ মাধ্যম চালাবে, বিভিন্ন পাকিস্তান প্রভাবিত আন্তর্জাতিক ইংরেজি সংবাদ মাধ্যমগুলো সেখানে তিনি বড় মাপের কভারেজ পাবেন। আসলে কংগ্রেস নিজের সামান্যতম অবশিষ্ট ঘরানাটাকে ধ্বংস করে ফেলেছে। কোনোদিন কাশ্মীর নিয়ে, কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে ঐক্যমত্যের বাইরে কোনো কিছু তৈরি হয়নি। ইউএনওতে যেদিন আমেরিকার একটা ট্যাসিট সমর্থন নিয়ে কার্যত পাকিস্তান অনেকটা এগিয়ে গিয়েছিল আজাদ কাশ্মীর তাদের স্লোগান নিয়ে, সেদিন কিন্তু ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু প্রস্তাব করেছিলেন যে এই মুহূর্তে যদি কেউ ভারতের কে নেতৃত্ব দিতে পারেন তিনি অটল বিহারী বাজপেয়ী, সম্পূর্ণ ভিন্ন মেরুর একজন রাজনৈতিক কর্মী, এবং সেটা মেনে নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। নেহরুজির সময়, পরবর্তীকালে রাজীব গান্ধীর সময়, শ্রীমতী গান্ধীর সময়, এমনকি নরসিমা রাওয়ের সময়ও কংগ্রেসের যে রাজনৈতিক ঘটনাটুকু অবশিষ্ট ছিল একটা শতাব্দী প্রাচীন দলের, সেটা শুধুমাত্র একটি পরিবারতান্ত্রিক দলের মালিকানার কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা ভারতীয় জনমনে নেই। জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন 5 সেনা জওয়ান এবং শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সেখানে জম্মু কাশ্মীরের ডোডায় যে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন 5 সেনা জওয়ান এবং তাদেরই শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ দার্জিলিংয়ের বাসিন্দা মেজর ব্রিজেশ থাপা। শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। বুধবার শহীদ ব্রিজেশ থাপার দেহ ফিরবে পাহাড়ে। বুধবার শহীদ ব্রিজেশ থাপার দেহ ফিরবে পাহাড়ে। এই ঘটনায় দার্জিলিংয়ের বাসিন্দা মেজর ব্রিজেশ থাপা তিনি নিহত হয়েছেন এবং এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শহীদ ব্রিজেশ থাপার দেহ ফিরবে পাহাড়ে। ব্রিজেশ একজন মা, বাবা আর ওনার পরিবার খুব দুঃখিত। ওনার পরিবারের যা ক্ষতি সেটা জীবনভর পূরণ করা যাবে না, কিন্তু একজন আর্মি ফ্যামিলির পক্ষ থেকে ওনারা খুব গর্বিত। দার্জিলিং থেকে বিনয় শঙ্কর, কলকাতা টিভি। শহীদ ব্রিজেশ থাপার বাবা তিনি কি বলেছেন শুনুন। लास्ट क्या कब बात हुआ था? क्या मेरा लास्ट बात संडे में हुआ था 9:30 बजे सुबह। उस टाइम वो बोल रहा था कि वो एक दिन पहले ऊपर से नीचे आया था, ऊपर पहाड़ी से, और दूसरे दिन फिर उसको वापस उधर ही जाना था क्योंकि कोई खबर है करके उनको बोला था कि मेरे को जाने का आदेश मिला हुआ है। तो फिर वो मैं 9:30 बजे बात किया, वो बोल रहा था मुझे 11 बजे स्टार्ट करना है यहाँ से। तो वो और 6 या 7 घंटे का क्लाइंब करना है ऊपर चढ़ के, ऊपर के, क्योंकि वो तो रोड नहीं है वहाँ पर, तो ऐसे जंगल का रास्ता है, ऊपर जाना होता है। तो उसका पार्टी लेके ऊपर जाना था। तो यही लास्ट बात हुआ था, और हाँ मतलब 14 को, और ये 15 को नाइट को ये हुआ। आपके रिटायर्ड आर्मी है तो उनको क्या यही से बचपन से यही शौक था? हाँ, वो जो है वो हमेशा बोलता था कि मैं
क्या आपने आप जैसे ही मैंने जाना। जब हम गाड़ी में भी चलते थे तो हमारा जो फौजी गाड़ी में मैं आगे बैठता था और पीछे बैठते थे बच्चे थे, तो वो बोलता था किसी दिन मैं भी आगे के उसमें सीट में बैठूंगा करके बोलते थे। आपका बेटा देश के लिए हाँ जी। अपना क्या बोलेंगे? अभी ऐसा है कि अभी क्योंकि उसका इंटरेस्ट छोटे से फौज में और देश के लिए लड़ना था, तो उन्होंने अपना कभी वो ऐसे ऐसे डरे नहीं, कभी वो झुके नहीं और हमेशा जो है वो जो भी काम था वो अपना ठीक ठाक करता था और जो भी बोला वो सही करता था। उसने इंजीनियरिंग कर रखा है, बीटेक किया हुआ है, तो उन्होंने बोला था, लेकिन वो बोला नहीं मैंने आर्मी में जाना है। तो আপনারা দেখছেন যে ছবি, জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে 5 জন সেনা জওয়ান নিহত হন এবং তাদের প্রতি এবার শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সেনা ক্যাম্পে সেই শ্রদ্ধা জানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। ডোডায় সেনা জঙ্গির লড়াইয়ে আজ নিহত হন 5 জওয়ান। অন্যদিকে জঙ্গিদের খুঁজে যেমন একদিকে তল্লাশি জারি রয়েছে, তেমনই অন্যদিকে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনা ক্যাম্পে নিহত জঙ্গিদের শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, জম্মু কাশ্মীরের সেনা ক্যাম্পে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে 5 নিহত জওয়ানকে। শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে নিহত সেনা জওয়ানদের। ডোডায় সেনা জঙ্গি গুলির সংঘর্ষে আজ নিহত হন 5 জওয়ান, তাদেরই শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে সেনা ক্যাম্পে। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।